এমনই একদিন ইউজিন হঠাৎ করে তেকে ট্রিট দেওয়ার কথা বলে। প্রথমে অসম্মতি জানালেও পরক্ষণেই মনে মনে ভাবলো তে জাঙ্কুক ভাই আসতে তো এখনো 15 দিন বাকি। তাছাড়া ভাইয়া আসলেই তো আমাকে আবার নজরবন্দি জীবন কাটাতে হবে। তার চেয়ে ভালো আনন্দ যা করে এখনই করে নিই। তেকে ভাবতে দেখে ইউজিন জিজ্ঞেস করলো, কি ভাবছেন? না না, তেমন কিছু না, আমি আপনার প্রস্তাবে রাজি, তবে একটা শর্ত আছে। ইউজিন অবাক হয়ে বলল, কি শর্ত? আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। তের মুখে এমন শর্তের কথা শুনে ইউজিন হেসে উঠল, তারপর হ্যাঁসূচক মাথা নাড়ালো। গেট দিয়ে জাঙ্কুকের গাড়িটা মাত্রই ভেতরে প্রবেশ করেছে। চিনি এগিয়ে এসে বলল, তুমি এত তাড়াতাড়ি? তোমার না আরো কিছুদিন পরে আসার কথা ছিল জাঙ্কুক? হ্যাঁ মা, নেক্সট উইকে আসার কথা ছিল, কিন্তু কাজ শেষ হয়ে গিয়েছে তাই চলে এলাম। কিন্তু তোমরা কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, তোমার নেন্সি খালামণি অসুস্থ, তাই আমি আর জিমিন সেখানেই যাচ্ছি। কিন্তু তে কোথায়? তে কলেজে গিয়েছে, তাই ওকে নিয়ে যেতে পারছি না। এখন তো তুমিও এসে গিয়েছো, আর কোনো চিন্তা নেই, ফ্রিজে খাবার রাখা আছে। তুই আসলে দুজনে মিলে গরম করে খেয়ে নিও, আমি বিকালেই চলে আসবো। কথাগুলো বলতে বলতে গাড়িতে উঠে গেল জিন। দুপুর 3টা গড়িয়ে বিকাল 4টা প্রায়, কিন্তু এখনো তের বাসা আসার কোনো নাম নেই। জাঙ্কুক এখনো না খেয়ে বসে আছে। তের কলেজ ছুটি হয় 2টোয়, বাসা আসতে সময় লাগে 8 ঘন্টা, আর এখন বাজে বিকাল 4টা। ওহ নো, ঘড়ির দিকে তাকিয়ে মাথাটা হ্যাং হয়ে গেল জাঙ্কুকের। কোনো এক অজানা ভয়ে আটকে উঠল সে। তড়িঘড়ি করে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। জাঙ্কুক তের কলেজের সামনে আসতেই দেখতে পেল তে রাস্তার ধারে দাঁড়িয়ে এক মনে আইসক্রিম খাচ্ছে, আর কার সাথে যেন হেসে হেসে গল্প করছে। লোকটা অন্যদিকে ঘুরে তাকায়, লোকটার মুখ দেখতে পারছে না জাঙ্কুক। তবে যা দেখলো তাতে তার মাথাটা গরম হয়ে গিয়েছে, রাগে জোয়াল শক্ত হয়ে এলো তার। এতগুলো দিন পরে সে তেকে এভাবে অন্য কার সাথে দেখবে মোটেও ভাবেনি সে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের পাশে ইউজুনকে দেখে রাগটা যেন দ্বিগুণ হয়ে যায়। সে দ্রুত গিয়ে তের হাত থেকে আইসক্রিমটা ফেলে দেয়। নিজের হাতের আইসক্রিম ফেলে দেওয়াতে তে কিছু বলতে যাবে, ঠিক তখনই জাঙ্কুকে দেখে চোখ বড় বড় হয়ে যায় তার। সে কয়েকবার শুকনো ঢোক গিলে বলে উঠল, জাঙ্কুক ভাইয়া, আশা করিসনি তাই না? দাঁতের দাঁত চেপে কথাটা বলল জাঙ্কুক। তে আর কিছু বলতে যাবে তার আগে হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গাড়িতে বসায় জাঙ্কুক। তারপর নিজেও বসে যাওয়ার আগে শান্ত গলায় ইউজুনকে উদ্দেশ্য করে বলল, ওর আশেপাশে তোমাকে যাতে আর না দেখি। বন্ধ ঘরে বারবার ফুপিয়ে কেঁদে উঠছে তে। কিছুক্ষণ আগে ঘটা ঘটনাটির জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। জাঙ্কুক যে তার সাথে এমন একটা কাজ করবে তা কোনোদিনও কল্পনা করেনি সে। বারান্দার রেলিং এ হেলান দিয়ে বসে আছে জাঙ্কুক। রাগটাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। এমনিতেই তে তাকে সবসময় এড়িয়ে চলে, তার উপর একটু আগে সে যেটা করেছে, এখন তো তে তাকে আরো ভয় পাবে। আকাশ পাতাল ভেবে একটু আগের ঘটা ঘটনায় ডুব দিল জাঙ্কুক। জাঙ্কুক গাড়িতে বসে তেকে উদ্দেশ্য করে বলল, ইউজুনের সাথে আর কখনো যাতে মেলামেশা করতে না দেখি। এতক্ষণ ভয়ে কুকড়ে থাকলেও জাঙ্কুকের মুখে এটুকু কথা শুনে রাগ চড়ে বসলো তের মাথায়। সে চেঁচিয়ে বলে উঠল, কেন মিশবো না? 100 বার মিশবো। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা তো আপনি ঠিক করে দিবেন। ভাই ভাইয়ের মতো থাকুন, আমার ব্যাপারে আপনার নাক না করলে চলবে। এতক্ষণে জিদের বসে কি না কি যে বলেছে কিছু ঠাউর করতে পারছে না তে। তবে সে যে অনেক বড় ভুল করেছে সেটা জাঙ্কুকের রাগের চোখ দেখেই বোঝা যাচ্ছে। তেকে কোনো কথা না বলে এক অদ্ভুত কাজ করে বসলো জাঙ্কুক। সে একটানে তের হেজাবটা খুলে তের গলায় ঘাড়ে রাগ মেটাতে থাকলো। জাঙ্কুকের এমন রিঅ্যাকশন দেখে ভয়ে চুপসে যায় তে। সে মোটেও জাঙ্কুকের দেয়া রাগবান স্পর্শগুলোকে নিতে পারছে না। জাঙ্কুকে ছাড়ানোর জন্য বারবার ছটফট করছে, কিন্তু জাঙ্কুকের শক্তপোক্ত বাঁধন থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তের চিৎকার শুনে ধ্যান ভাঙে জাঙ্কুকের। সে নিজের চেতে হেলান দিয়ে আর কয়েক নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করে। তারপর তের শরীরে নিজের শার্টটাকে জড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এবার বুঝলি তো আমি কে? তোর মাথা থেকে পায়ের নখ অবধি সব কিছুতেই আমার অধিকার। তুই কার সাথে মেলামেশা করবি সেটাও আমি ডিসাইড করব। আর কি যেন বলছিলি? আমি তোর ভাই? একটা কথা শুনে রাখ, আমি তোর ভাইয়া না। আমি তোর ভাইয়া হতেই পারি না। ভাইয়া যদি এতই অভাব পড়ে, দরকার হলে রাস্তার পাগলকে কি ভাইয়া ডাকিস, কিন্তু আমাকে তারপর ডাকবি না। জাঙ্কুকের কথা শুনে মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে যাচ্ছে তে। কারো ফোপানির আওয়াজ পেয়ে নিজের ভাবনা থেকেই বেরিয়ে আসে জাঙ্কুক। এরপর একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে জাঙ্কুকের বুক চিরে। সে ধীর পায়ে তের সামনে গিয়ে দাঁড়ালো। তে এখনো হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। কাঁদছিস কেন? আমি তো তোকে শাস্তি দিতে চাই না, কিন্তু তুই কেন আমার কথা শুনিস না বলতো? তে এখনো নিশ্চুপ। জাঙ্কুক আবারও বলল, মনে আছে প্রথম দিন কি বলেছিলাম? আমার কথা শুনে চলবি, তাহলে তোকে আর কোনো শাস্তি দিব না। তে এবারও নিশ্চুপ। তেকে নিশ্চুপ থাকে দেখে জাঙ্কুক বলল,
ইউজুনের সাথে কেন মিশতে গেলি? তুই কি বুঝিস না ও তোকে অন্য নজরে দেখে, তোর প্রতি ওর অ্যাট্রাকশন কাজ করে? জাঙ্কুকের ইউজুনকে নিয়ে জেলাসি মনোভাবের কথা শুনে ঝাঁজ নিয়ে বলল তে, হোক আমার প্রতি ওর অ্যাট্রাকশন, আমিও এটাই চাই। ইউজুন আপনার চেয়ে ঢের গুণ ভালো। ও যদি আমায় পছন্দ করে থাকে তাহলে আমি তার সাথে সাথে রাজি হয়ে যাব। অ্যাটলিস্ট আপনার মতো শয়তান থেকে তো আমি রেহাই পাবো। তের কথা শুনে জাঙ্কুকের মিয়ে যাওয়া রাগটা আবার চাড়া দিয়ে উঠল। জাঙ্কুক হাত দিয়ে তের গাল দুইটা চেপে ধরলো। সেটা আমি বেঁচে থাকলে কখনোই হবে না। তুই শুধু আমার, আমি আপনার কেনা কোনো প্রপার্টি না। আমার শরীরে কোথাও লেখা নেই যে আমি আপনার। তের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকালো। এরপর পাগলামির বসে এক ভয়ানক কাজ করে বসে সে। তেকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে তার কাঁধ থেকে সামান্য চুল ছুড়িয়ে সিগারেটের আগুন দিয়ে তের ধবধবে সাদা পিঠে জেকে লিখে দিল। প্রথম কিছু বুঝে উঠতে না পারলেও সিগারেটের গরম স্পর্শ পেতেই চিৎকার দিয়ে উঠতে ততক্ষণে জাঙ্কুকের কাজ হাসিল হয়ে যায়। ব্যাস, এবার তো তুই আমার নামে লেখা। কথাটা বলেই জাঙ্কুক বাঁকা হাসলো। জাঙ্কুক নিজের পাগলামির টোপে কাজটা করলেও এতক্ষণে তার নজর যায় তের দিকে। তে থরথর করে কাঁপছে, ভয় আর ব্যথায় কুকড়ে গিয়েছে সে। চোখ দিয়ে নিঃশব্দে অনবরত পানি পড়ছে তার। এমন বিধ্বস্ত তেকে দেখে জাঙ্কুক নিজেকে সামলাতে পারল না। সে এতক্ষণে বুঝলো রাগের বশে সে কত বড় অন্যায় করে ফেলেছে, কতটা মারাত্মক ব্যথা দিয়েছে সে তেকে। নিজেকে বিশাল অপরাধী মনে হচ্ছে তার। সে এগিয়ে গিয়ে যেই না তেকে বুকে জড়িয়ে নিতে যাবে তখনই তে ছিটকে দূরে সরে যায়। জাঙ্কুক বুঝতে পারলো তে তাকে ভয় পাচ্ছে। জান, জান শোন আমার কথা, আমি তোকে এতটা ব্যথা দিতে চাইনি। প্লিজ আমার কথাটা শোন, আমি তোকে পাগলের মতো ভালোবাসি, বিলিভ মি। তে এখনো ভয়ে খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। জাঙ্কুক বুঝতে পারলো তের সময় দরকার, তাই সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। একটু আগে জাঙ্কুকের মা ফোন করে জানিয়েছে তারা আজ ফিরবে না। এতে অবশ্য জাঙ্কুকের ভালোই হয়েছে, সে প্রপারলি তের কেয়ার করতে পারবে। জাঙ্কুক খাবার নিয়ে রুমে প্রবেশ করে। তে শোন জান, আমি তোর পিঠে মলম লাগিয়ে দিয়েছি। এবার খাবারটা খেয়ে ওষুধ খেলেই ব্যথা সেরে যাবে। হয়তো জেকে লেখা দাগটা কোনোদিনও যাবে না, তবে এতে আমার অসুবিধা নেই, তুই তো আমারই। কথাগুলো বলে তের মুখের কাছে খাবার ধরলো জাঙ্কুক। তে প্রথমে খাবে না বলে জোরাজুরি করলেও পরে জাঙ্কুকের জেদের কাছে হেরে গিয়ে চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। এত কিছুর মাঝেও তে একটা জিনিস খেয়াল করেছে, সেটা হচ্ছে জাঙ্কুকের ডান হাতে একটা সাদা রঙের ব্যান্ডেজ। উনি আবার হাতে কখন ব্যথা পেলেন? এসব ভাবতে ভাবতে এক প্রকার বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ল তে। পরের দিন খুব সকালে জিনরা বাড়িতে চলে আসে। সবকিছু খুব ভালো চলছিল। কেউ কিছু একটা ভেবে সবটা চেপে হাসি মুখে দিন কাটাতে থাকে। তবে এখন সে জাঙ্কুকে আরো দ্বিগুণ ভয় পায়। যদিও জাঙ্কুক এখন সবসময় নর্মাল বিহেভ করে, তারপরও তে তাকে ভয় পায়। এমনই একদিন তে জিনের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে। জিনও পরম স্নেহে তের চুলে হাত বুলাতে থাকে। ঠিক তখনই জিনের চোখ যায় তের ঘাড়ে। জিন আর কোনো কথা না বলে তেকে টানতে টানতে জাঙ্কুকের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে জাঙ্কুকের গালে তৎক্ষণাৎ ঠাসিয়ে চর বসিয়ে দেয়। তে এখনো কিছু বুঝে উঠতে পারছে না। কি হয়েছে মা, কি হয়েছে সেটা তুমি আমাকে বলবে। এটা কি করেছে তুমি? জানোয়ার, আমি আগেই জানতাম তুমি তোমার রাগ জিদ মেয়েটার উপর ফলাবে, তাই তো সবসময় তোমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। ভেবেছিলাম এখন বড় হয়ে গেছো, এখন এসব পাগলামি করবে না, কিন্তু না, তুমি আরো মারাত্মকভাবে ওকে আঘাত করেছো। মা, তুমি যা ভাবছো এরকম। একদম চুপ জাঙ্কুক, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে এমন একজনকে আমি জন্ম দিয়েছি। যাওয়ার আগে জাঙ্কুকে উদ্দেশ্য করে বললেন তিনি, তোমার ছায়াও যাতে আমি তের গাহারের কাছে না দেখি। তুমি মোটেও ওর জন্য সেভ না, আর তাও যদি তুমি আমার কথা অমান্য করো তাহলে আমাকে আর কখনো মা বলে ডাকবে না। মা! তের মাথাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। জিন তার হাত ধরে টানতে টানতে জাঙ্কুকের রুম থেকে নিয়ে যাচ্ছে। জাঙ্কুকে অনেক অসহায় লাগছে, তার চোখগুলো কেমন ছলছল করছে। এত কিছুর পরও এক ধ্যানে তের দিকেই তাকিয়ে আছে সে।